বন্ধুরা, আপনি কি জানেন অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে খরগোশের সংখ্যা 10 গুণ বেশি, যেখানে 2,27,00,000 মানুষের বিপরীতে 20 কোটি খরগোশ একটি আস্ত সাম্রাজ্য গড়ে তুলেছে। অবস্থা এতটাই ভয়াবহ যে অস্ট্রেলিয়ার সরকার এদের ধ্বংসাত্মক প্রাণী বা পেস্ট ঘোষণা করে এদের মেরে ফেলার জন্য কোটি কোটি ডলার খরচ করেও ব্যর্থ হয়েছে। অস্ট্রেলিয়া যখন এই প্রাণীর অত্যাচারে অতিষ্ঠ, ঠিক তখনই চীন উল্টো কাজটি করল। তারা গত 30 বছরে 40 লাখেরও বেশি খরগোশ নিজের দেশে আমদানি করেছে, না খাওয়ার জন্য নয়, বরং কুবোচি মরুভূমিতে একটি অদ্ভুত পরীক্ষার জন্য। আর সেই পরীক্ষার ফলাফল আজ নাসা থেকে শুরু করে পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছে। কি ছিল সেই পরীক্ষা? চলুন জেনে নেওয়া যাক আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে। বন্ধুরা, যখন কোনো মরুভূমি সবুজ জমিকে গ্রাস করে তাকেও মরুভূমিতে পরিণত করে, তখন সেই প্রক্রিয়াকে মরুকরণ বা ডেজার্টিফিকেশন বলা হয়। আর এর সব থেকে বড় শিকার হলো চীনে অবস্থিত কুবোচি মরুভূমি। এক সময় চীনের কুবোচি মরুভূমি ছিল প্রকৃতির এক ভয়াবহ অভিশাপ, যা প্রতি বছর প্রায় 5 লক্ষ একর সজীব বা উর্বর জমি গিলে খাচ্ছিল। মরুকরণের এই ভয়াবহ হার ছিল আতঙ্কজনক। মনে হচ্ছিল খুব শীঘ্রই আশেপাশের জনবসতিও বালির নিচে চাপা পড়ে যাবে। চীন সরকার এই বিপর্যয় রোধ করতে 1950 থেকে 1960-এর দশকে আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। অসংখ্য বালি নিয়ন্ত্রণ স্টেশন তৈরি করা হয়েছিল, নেওয়া হয়েছিল সরকারি নানা প্রজেক্ট, কিন্তু প্রকৃতির রুদ্ররোষের কাছে মানুষের সব প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছিল। মরুভূমির বুকে গাছ লাগানোর হাজার চেষ্টা ধূলিসাৎ হয়ে যাচ্ছিল, কারণ বালির এই বিশাল সমুদ্র ছিল মানুষের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। ঠিক সেই সংকটময় মুহূর্তে দৃশ্যপটে আসেন ওয়াং ওয়েনবিয়াও নামের স্থানীয় এক উদ্যোক্তা। তিনি এমন এক সময়ে এগিয়ে এলেন যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল। ওয়াং তার অর্জিত সমস্ত অর্থ এমন এক অদ্ভুত ও অভিনব পরিকল্পনায় বিনিয়োগ করলেন, যা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। তিনি মরুভূমির বুকে সরাসরি গাছ না লাগিয়ে প্রথমে শুকনো ঝোপঝাড় এবং খড় দিয়ে মাইলের পর মাইল এলাকা জুড়ে অগণিত বর্গাকার বেষ্টনী মানে বেড়া তৈরি করতে শুরু করলেন। আর এই বর্গাকার খোপগুলোর ঠিক মাঝখানে রোপণ করলেন উইলোর চারা। স্থানীয়ভাবে অনেকে একে বেত জাতীয় গাছের সাথে তুলনা করলেও উইলো মূলত মরু সহিষ্ণু জাতের একটি বিশেষ উদ্ভিদ। এই গাছের অনন্য বৈশিষ্ট্য হলো এর বেঁচে থাকার জন্য খুব বেশি জলের প্রয়োজন হয় না। জলের সন্ধানে এর শিকড় মাটির নিচে প্রায় 300 ফুট গভীর পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম। কিন্তু গাছ লাগানো তো বোঝা যাচ্ছে, কিন্তু ওয়াং কেন গাছগুলোর চারিপাশে ঝোপঝাড়ের বেড়া দিয়েছিল? এর পেছনে ছিল এক গভীর বিজ্ঞান। কুবোচি মরুভূমির তীব্র বাতাস কেবল বালিই ওড়ায় না, মাটির সামান্য আর্দ্রতাটুকুও শুষে নিয়ে বাষ্প করে নেয়। ওয়াং এর তৈরি করা এই ঝোপঝাড়ের বেড়া তীব্র বাতাসের গতি রোধ করত, যার ফলে ভেতরের আর্দ্রতা বজায় থাকতো এবং উইলোর চারাগুলো নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পেত। ওয়াং এর এই পরিকল্পনা দেখে শুরুতে স্থানীয় মানুষ এবং সমালোচকেরা তাকে নিয়ে প্রচুর হাসাহাসি করেছিল। লোকে তাকে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, দেখো কোন এক পাগল এসেছে যে কিনা মরুভূমিতে জঙ্গল বানাতে চায়। কিন্তু তারা ওয়াং এর সুদূর প্রসারী বাণিজ্যিক এবং পরিবেশগত উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতো না। ওয়াং জানতেন, যদি উইলো গাছগুলো একবার মরুভূমিতে টিকিয়ে রাখা যায়, তবে তা কেবল বালিই আটকাবে না, বরং ভবিষ্যতে এই গাছগুলিকেই কাগজ এবং আসবাবপত্র তৈরির কারখানায় কাঁচামাল হিসাবে ব্যবহার করে এক বিশাল অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব হবে। ওয়াং এর উইলো প্রজেক্টের প্রথম 3 বছর ছিল স্বপ্নের মতো। মরুভূমির রুক্ষ বুকে সবুজের রেখা ফুটে উঠেছিল, কিন্তু 3 বছর পার হতেই এক নতুন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল। দেখা গেল উইলো গাছগুলো বড় হওয়ার সাথে সাথে গোড়া থেকে প্রচুর নতুন কচি ডালপালা ছড়াচ্ছে। কাগজ ও আসবাবপত্র শিল্পের জন্য প্রয়োজন ছিল গাছের মোটা ও শক্তপোক্ত মূল কাণ্ড, কিন্তু এই কচি ডালপালাগুলো মূল গাছের পুষ্টি শুষে নিচ্ছিল, ফলে গাছগুলো সরু ও দুর্বল হয়ে যাচ্ছিল। গাছগুলোকে বাঁচাতে এবং ব্যবসার উপযোগী করতে হলে এই অপ্রয়োজনীয় কচি ডালপালা নিয়মিত ছাঁটাই করা ছিল আবশ্যিক। কিন্তু মাইলের পর মাইল বিস্তৃত এই দুর্গম মরুভূমিতে হাজার হাজার গাছের ডালপালা মানুষের পক্ষে হাতে কেটে পরিষ্কার করা ছিল যেমন অসম্ভব কঠিন, তেমনি অকল্পনীয় ব্যয়বহুল। শ্রমিক দিয়ে এই কাজ করাতে গেলে পুরো প্রজেক্ট লোকসানে পড়ে যেত। ঠিক এই সংকটময় মুহূর্তেই গল্পের মোড় ঘুরে যায় এবং দৃষ্টিপটে প্রবেশ ঘটে এক অপ্রত্যাশিত নায়কের। কৃষি ও শিল্পের এই সমস্যা সমাধানে ওয়াং নিয়ে এলেন এক বিশেষ প্রজাতির প্রাণী,
রেক্স র্যাবিট কোনো সাধারণ খরগোশ নয়। এদের পশম এতটাই মসৃণ, ঘন এবং মখমলের মতো হয় যে তা দেখে অনেকটা ভোঁদড় বা উদবিড়ালের লোমের মতো মনে হয়। বিশ্বজুড়ে দামি, বিলাসবহুল ও অভিজাতপূর্ণ পোশাক তৈরিতে এই রেক্স র্যাবিটের পশমের বিশাল চাহিদা রয়েছে। কিন্তু কেবল পশমের জন্যই এদের আনা হয়নি। এদের একটি বিশেষ স্বভাব কুবচি মরুভূমির পুরো বাস্তুতন্ত্রের সমীকরণই বদলে দিয়েছিল। ওয়াং লক্ষ্য করেছিলেন রেক্স র্যাবিটরা উইলো গাছের গোড়া থেকে বের হওয়া কচি এবং নরম ডালপালাগুলো খেতে ভীষণ পছন্দ করে। তিনি মরুভূমির সেই উইলো বাগানে হাজার হাজার খরগোশ ছেড়ে দিলেন। ফলাফল হলো জাদুর মতো। খরগোশগুলো মনের আনন্দে গাছের নিচের অংশের কচি ডালপালা খেয়ে সাবার করতে লাগলো। ফলে প্রাকৃতিকভাবেই গাছের ছাঁটাইয়ের কাজ সম্পন্ন হতে থাকলো এবং গাছের মূল কাণ্ডটি বাধাহীনভাবে মোটা এবং শক্তিশালী হয়ে বেড়ে উঠল। ফলে কাগজ শিল্পের ব্যবসায়ীরা এই উন্নত মানের মোটা গাছের জন্য চড়া দাম দিতে শুরু করলেন। কিন্তু গল্পটি কেবল গাছ এবং খরগোশের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না। উইলো গাছের শিকড়গুলো জলের সন্ধানে মাটির 300 ফুট গভীরে প্রবেশ করে বালির কণাগুলোকে শক্ত করে আঁকড়ে ধরেছিল। ফলে মরুভূমিও কুখ্যাত ধূলিঝড় এবং বালি ওড়াতে পারছিল না। মাটির আর্দ্রতাও আর বাষ্প হয়ে উড়ে যাচ্ছিল না। এরই মধ্যে রেক্স র্যাবিটরা তাদের দ্বিতীয় জাদুটি দেখাতে শুরু করলো। খরগোশের মল বা বজ্র মরুভূমির মৃতপ্রায় মাটির জন্য অমৃতের মতো কাজ করলো। চীনের জিরো ওয়েস্ট নীতির আওতায় খরগোশের মল হয়ে উঠল দামি জৈব সার। রেক্স র্যাবিটের প্রজনন ক্ষমতা অবিশ্বাস্য। একটি স্ত্রী খরগোশ বছরে প্রায় 50টি বাচ্চার জন্ম দেয়। খরগোশের সংখ্যা যত বাড়তে লাগলো, মলের পরিমাণও তত বাড়লো। আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো জমির উর্বরতা। এক সময়ের ধূসর বালি ধীরে ধীরে কালো উর্বর মাটিতে রূপান্তরিত হতে শুরু করলো, যেখানে স্থানীয়রা এখন অর্গানিক শাকসবজি চাষ করতে সক্ষম হয়। সবাই ভেবেছিল সমস্যা হয়তো এখানেই শেষ, কিন্তু কুবচির রূপকথার এটি ছিল কেবল সূচনা মাত্র। সামনে অপেক্ষা করছিল আরও বড় বিস্ময়। সবথেকে বিস্ময়কর ঘটনাটি ঘটল রেক্স র্যাবিটের হজম প্রক্রিয়ার কারণে। এই প্রাণীরা ঘাস হজম করতে পারলেও ঘাসের বীজ হজম করতে পারত না। ফলে তাদের মলের সাথে অক্ষত অবস্থায় ঘাসের বীজ বেরিয়ে আসতো। উর্বর মলের ভেতরে থাকা এই বীজ থেকে কিছুদিন পরেই নতুন ঘাস জন্মাতো। অর্থাৎ খরগোশেরা অজান্তেই মরুভূমিতে ঘাসের বীজ বুনতে শুরু করলো। তারা কেবল উইলো গাছই রক্ষা করলো না, বরং পুরো প্রান্তরকে ঘাসে ঢেকে দিল। শেষে তাদের দামি পশম বিক্রি করে অর্থনৈতিক সচ্ছলতাও এলো। এটি হয়ে উঠল এক নিখুঁত সেলফ সাস্টেনিং সাইকেল, যেখানে প্রকৃতি নিজেই নিজেকে সারিয়ে তুলছিল। এই পরীক্ষার অভাবনীয় সাফল্য দেখে ওয়াং যুদ্ধের পরিস্থিতিতে কাজ শুরু করলেন। 100টি বুলডোজার ভাড়া করে তিনি মরুভূমির বিশাল বিশাল বালির টিলাগুলোকে সমান করতে শুরু করলেন। গর্ত ভরাট করে জমি সমতল করে তিনি আবার ব্যাপক করে উইলো গাছ লাগানোর উদ্যোগ নিলেন। তবে তিনি জানতেন একা এই যুদ্ধ জয় করা সম্ভব নয়। তিনি স্থানীয় দরিদ্র পরিবারগুলোকে উৎসাহিত করলেন। সরকারি সহায়তায় তিনি লাখ লাখ রেক্স র্যাবিট আনিয়ে স্থানীয়দের মাঝে বিতরণ করলেন। শর্ত ছিল একটাই, তারা খরগোশ পালন করবে এবং পরিবর্তে মরুভূমি সবুজ হবে। দেখতে দেখতে প্রতিটি ঘর এক একটি ছোট খামারে পরিণত হলো। স্থানীয়রা খরগোশের পশম, মাংস এবং মরুভূমিতে ফলানো ফসল বিক্রি করে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেল। এদিকে চীন সরকারও থেমে থাকেনি। তারা 3 বিলিয়ন ইয়ান বিনিয়োগ করেছে, যা প্রায় $400 মিলিয়ন হয়। আর এই টাকা দিয়ে এখানে প্রচুর গ্রাম তৈরি করা হয়েছে এবং মানুষদের মরুভূমিতে নতুন কর্মসংস্থান প্রদান করা হয়েছে। আজ এখানে লাখ লাখ একর মরুভূমিতে মানুষের কর্মসংস্থান হয়েছে। 2000-এরও বেশি খামার চলছে এবং প্রতি বছর 30 লাখ রেক্স র্যাবিট বিক্রি করা হয়। এর ফলে এখানকার কৃষকদের গড় বার্ষিক আয় $9,600 পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ যে লোকেরা আগে মরুভূমি ছেড়ে পালাচ্ছিল, তারা এখন এখানেই ধনী হয়ে গেছে। 2017 সালে যখন মিডিয়া রিপোর্টাররা এখানে আসেন, তখন তারা দেখলেন যে এখানের পরিবেশ আগের চেয়ে 10 গুণ বেশি ভালো হয়ে গেছে। গাছপালা, ঘাস, প্রাণী এবং মানুষ সব কিছু এক ছন্দে চলছে। তবে চীনে যদি খরগোশ মরুভূমিকে সবুজ করতে পারে, তবে সেই একই প্রাণী অস্ট্রেলিয়ার জন্য অভিশাপ বা বিপর্যয় কেন? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে এবং ব্যবস্থাপনায়। 1959 সালের আগে অস্ট্রেলিয়ায় প্রাকৃতিকভাবে কোনো খরগোশ ছিল না।
থমাস অস্টিন নামক এক ব্রিটিশ ব্যক্তি শখের বশে মাত্র 24টি খরগোশ সেখানে ছড়িয়েছিল। উদ্দেশ্য ছিল সংখ্যা বাড়লে তিনি শিকার করবেন, কিন্তু তিনি জানতেন না তিনি আসলে এক প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছেন। অস্ট্রেলিয়ায় খরগোশের কোনো প্রাকৃতিক শত্রু ছিল না, ফলে মাত্র 70 বছরের মধ্যে এদের সংখ্যা বিস্ফোরক হারে বেড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ফসলের ব্যাপক ক্ষতি করে। এদিকে চীন এই প্রাণীকে ব্যবহার করছে অত্যন্ত সুপরিকল্পিত এবং নিয়ন্ত্রিত পরিবেশে। অস্ট্রেলিয়ায় এরা ছিল বন্য এবং অবাধ, কিন্তু চীনে এরা একটি নির্দিষ্ট ইকোসিস্টেমের কর্মী। কুবুচিতে খরগোশদের অবাধে বংশবিস্তার করতে দেওয়া হয়নি এবং তাদের একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে ঠিক ততটুকু ব্যবহার করা হয়েছে যতটুকু পরিবেশের উপকারে আসে। এই কারণেই যে খরগোশ অস্ট্রেলিয়ায় আজব, চীনে সেটাই হয়ে উঠেছে আশীর্বাদ। কুবুচি মরুভূমির রূপকথার গল্প কেবল গাছ এবং খরগোশে সীমাবদ্ধ থাকেনি। প্রযুক্তির ছোঁয়ায় এখানে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা জুনমা সোলার পাওয়ার প্ল্যান্ট। 6000 একর বা প্রায় 24,000 বিঘা জমি জুড়ে বিস্তৃত এই বিশাল প্রকল্পে বসানো হয়েছে 50 লক্ষ সোলার প্যানেল। এই প্যানেলগুলোকে এমন দক্ষতায় সাজানো হয়েছে যে মহাকাশ বা স্যাটেলাইট থেকে দেখলে মনে হয় একটি বিশাল ঘোড়া মরুভূমির বুকে দৌড়াচ্ছে। গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের সবথেকে বড় সোলার প্যানেল ইমেজ। 2022 সাল পর্যন্ত এই প্ল্যান্টটি 2.3 বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এই বিশাল পরিমাণ নবায়নযোগ্য শিল্পের কারণে চীন প্রায় 7600 টন কয়লা পোড়ানো থেকে বেঁচে গেছে এবং বায়ুমণ্ডলে 18 লক্ষ টন কার্বন ডাই অক্সাইড কম নির্গত হয়েছে। এটি কেবল বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি দূষণ রোধের এক বিশাল হাতিয়ার। আপনারা যদি ভাবেন এই প্ল্যান্টের কাজ শুধু বিদ্যুৎ তৈরি করা, তবে আপনারা ভুল। এর সোলার প্যানেলগুলো মরুকরণের বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল হিসাবে কাজ করে। প্যানেলগুলো মাটির ওপর ছায়া ফেলে, ফলে প্রখর রোদে মাটির আর্দ্রতা বাষ্প হয়ে উড়ে যেতে পারে না। এই শীতল ও আর্দ্র পরিবেশে প্যানেলের নিচে সহজেই ঘাস চাষ করা সম্ভব হচ্ছে। হাজার হাজার সোলার প্যানেল বাতাসের গতিপথ রোধ করে। সমীক্ষায় দেখা গেছে এর ফলে মরুভূমির তীব্র বাতাসের গতি প্রায় 50% কমে গেছে, যা বালি সরে যাওয়া থেকে রোধ করে। আর এই প্যানেলের নিচের ঘাস পরিষ্কার করবার জন্য যন্ত্রের বদলে আবারও কাজে লাগানো হয়েছে সেই রেক্স র্যাবিট বা খরগোশদের। খরগোশরা ঘাস খায়, তাদের মলের মাধ্যমে মাটি, সার এবং নতুন ঘাসের বীজ যোগ করে। ফলাফল বিনা খরচে ঘাস ছাঁটাই, বিনামূল্যে বিদ্যুৎ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং সর্বশেষে খরগোশের দামি পশম বিক্রি করে অর্থনৈতিক লাভ। এটি একটি নিখুঁত চক্র যেখানে কোনো কিছুই ফেলা যায় না। আজ যদি আপনারা কুবুচি মরুভূমিতে যান, তবে আপনাদের নিজের চোখেই বিশ্বাস করতে কষ্ট হবে। সোলার প্যানেলের নিচে ভেড়া, ছাগল, হাঁস এবং খরগোশ চড়ে বেড়াচ্ছে। দিগন্ত জোড়া উইলো গাছের সারি এবং সবুজ সমারোহ। যে জায়গাকে মানুষ এক সময় মৃত্যুর সাগর মানে সি অফ ডেথ বলে ডাকত, আজ তা পরিচিতি পেয়েছে জীবনের সাগর বা সি অফ লাইফ হিসাবে। সামান্য কিছু খরগোশ এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তি, এই দুইয়ের মেলবন্ধনেই আজ বিশ্বজুড়ে গবেষকরা এই মডেলের নাম দিয়েছে ইকোনমিক রেভলিউশন বা বাস্তু অর্থনৈতিক বিপ্লব। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রায় 50% এলাকা মরুভূমি বা শুষ্ক এবং 40% এলাকা মরুকরণের ঝুঁকিতে রয়েছে। আজ আমেরিকা থেকে ইউরোপ, উন্নত বিশ্বও চীনের এই মডেল থেকে শিক্ষা নিচ্ছে যে কিভাবে মরুভূমিকে সম্পদে পরিণত করা যায়। কুবুচি মরুভূমি আমাদের একটি পরিষ্কার বার্তা দেয়, মানুষ যদি প্রকৃতির শত্রু না হয়ে বন্ধু হয় এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তবে এই পৃথিবীর সব থেকে রুক্ষ প্রান্তরকেও স্বর্গের বাগানে পরিণত করা সম্ভব। আশা করি অদ্ভুত দশের এই ভিডিওটি আপনার হৃদয়েও আশার সঞ্চার করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করতে পারে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।